নমস্কার শ্রোতা বন্ধুরা, ট্রিনিটি এবং গপ্পকথা থেকে আমি তোমাদের কুমারজিৎ। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এক অন্য ধরনের ভালোবাসার গপ্প। যে ভালোবাসা কোনো স্বার্থ বোঝে না, যে ভালোবাসা কোনো ভাষা বোঝে না, যে সম্পর্কে আছে শুধুমাত্র অফুরান ভালোবাসা। চলো, তোমাদের আর সময় নষ্ট করব না, আসা যাক আজকের গপ্পে। আমার লেখা ভালোবাসা রয়ে যায়, শুনতে থাকো। তারিখটা ছিল 2025 সালের 23শে জানুয়ারি। ক্যালেন্ডারের পাতায় ওটা হয়তো সাধারণ একটা দিন ছিল, কিন্তু আমার কাছে ওটা ছিল এক অন্তহীন যুদ্ধের রাত। আমার হালুম, যে আমার একাকিত্বের ঘরে একমাত্র প্রাণের স্পন্দন ছিল, সে তখন যন্ত্রণায় ছটফট করছে। কোনো এক পাষণ্ড তাকে বিষ দিয়েছিল। ভাবলেও আজ আমার গলার কাছটা শুকিয়ে আসে, গা শিউড়ে ওঠে। কিভাবে মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে? হালুম ও আমার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। ও সে ডাগর চোখ দুটোয় তখন শুধুই বাঁচার আকুতি। জানলা দিয়ে ঠান্ডা হাওয়া আসছিল, কিন্তু আমার কপালে তখন বিন্দু বিন্দু ঘাম। তোমরা বিশ্বাস করবে না, সেই রাতে ওই ছোট্ট প্রাণটা মোট 45 বার বমি করেছিল। এক একটা বারও যখন বমি করে নিস্তেজ হয়ে পড়ছিল, মনে হচ্ছিল আমার বুক থেকে এক একটা করে কেউ পাঁজরের হাড় সজোরে আঘাত করে খুলে নিচ্ছে। সারা সকাল থেকে খোঁজ করে দৌড়দৌড়ি করেও হতভাগ্য আমি সেদিন একটা ভিট পাইনি। চুপচাপ ড্রপার হাতে নিয়ে বসেছিলাম। 1 ফোঁটা, 2 ফোঁটা, এইভাবে ফোঁটা ফোঁটা করে ওর মুখে জল দিচ্ছিলাম। এক ডাক্তার বলেছিলেন ওকে ডিহাইড্রেট হতে দেওয়া যাবে না। আমি জেদ ধরেছিলাম, না না, আমি ওকে হারাবো না। ও আমাদের বাড়ির উঠোনে খেলে বেড়াতো, কারো কখনো কোনো ক্ষতি করেনি। তবে কেন কি বিষ দেওয়া হলো, উত্তরটা আজও আমার অজানা। কিন্তু সেই রাতে আমি যমরাজের সাথে লড়াই করছিলাম শুধুমাত্র একটা ড্রপার আর আমার আকাশ সমান ভালোবাসা নিয়ে। বাবি, তুমি কেন ঘুমাচ্ছ না? দেখছো তো আমার খুব কষ্ট হচ্ছে। তোমার হাতটা আমার কপালে একটু রাখো না। তোমার গায়ের গন্ধ পেলে আমার ভয়টা একটু কমে। রাত গড়িয়ে তখন ভোর 5টা 5 মিনিট। আমি গত 24 ঘন্টা এক মুহূর্তের জন্য 2 চোখের পাতা এক করিনি। আমার শরীর তখন আর আমার সাথ দিচ্ছিল না। আমি আলমের দিকে তাকালাম। ও তখন একটু শান্ত হয়ে আমার মাথার কাছে এসে শুয়েছে, ঠিক যেভাবে ও চিরকাল শুতে ভালোবাসতো, আমার চুলের কাছে মুখ খুঁজে। আমি ভাবলাম আর মাত্র 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা একটু চোখ বুঝবো, তারপর 6টা বাজলেই ওকে নিয়ে ভেটের কাছে ছুটবো। ডাক্তার 11টার সময় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন, কিন্তু আমি ঠিক করেছিলাম যে ভোরেই গিয়ে দরজায় বসে থাকবো। বারবার ওনাকে রিকোয়েস্ট করব, যদি ওনার দয়া হয়। আমি 1 ঘন্টার জন্য চোখটা বুঝলাম, আর সে 1 ঘন্টার ঘুম আমার কাছ থেকে আমার আদরের ছোট্ট প্রাণটাকে কেড়ে নিল। ঠিক 6টায় যখন আমার ঘুমটা ভাঙলো, ঘরটা অদ্ভুত রকম নিস্তব্ধ। জানলার ফাঁক দিয়ে পরের প্রথম আলোটা আমার ঘরে আসছিল, কিন্তু আমার জীবনের সব আলো তখন নিভে গেছে। আমি হাত বাড়িয়ে দেখলাম আলো নিথর। ওর শরীরটা তখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, হালকা লেগেছিল ওর বসবে। হয়তো আমায় ডাকতে চেয়েছিল, কিন্তু আমি তখন গভীর ঘুমে। ওই 1 ঘন্টা আমার সারা জীবনের একটা বিশাল অপরাধ বোধ হয়ে রয়ে গেল। আলম চলে গেল, আমার মাথার কাছে নিজের শেষ নিঃশ্বাসটা রেখেও চলে গেল একটা না ফেরার দেশ। যারা ওকে বিষ দিয়েছিল তাদের ওপর আমার ঘৃণা হয়তো কোনোদিনও কমবে না, কিন্তু আমি নিজেকে কিভাবে ক্ষমা করব? কেন আমি ওই 1 ঘন্টা ঘুমানোর বিলাসিতা করতে গেলাম? কেন ক্ষমা করতে পারবো না আমি নিজেকে? Your tiny heart, a flame that burns so bright, a fleeting spark, extinguished in the night, leaving me with shadows and a grief so true, a sorrow that resonates in all I do.
আলমের সেই স্মৃতি আজও আমার ঘরে চারিদিক ময় ছড়িয়ে আছে। আমি তখন জানতাম না আলম আমাকে একা ছেড়ে যায়নি, ও দূরে কোথাও গিয়ে ছক ছিল কিভাবে আবার নতুন রূপে আমার ঘরে ফিরে আসবে। কিন্তু সেই গল্পটা শুরু হতে তখনও কিছুটা সময় বাকি ছিল। আলম চলে যাওয়ার পরের দিনগুলো ছিল এক একটা দীর্ঘ পাহাড় সমান বোঝা। বাড়ি ফিরলে কেউ দরজার সামনে এসে ওভাবে বাড়ির কাছে লুটিয়ে পড়ে না। ল্যাপটপে কাজ করতে বসলে কেউ আর কিবোর্ডটা দখল করে আমার দিকে চ্যালেঞ্জিং দৃষ্টিতে তাকায় না। কেউ আর জানলার পর্দার আড়াল থেকে হঠাৎ করে বেরিয়ে এসে আমাকে চমকে দেয় না। আমার ঘরটা যেন এক প্রাণহীন মরুভূমিতে পরিণত হয়েছিল। বিষাদ আমাকে চারপাশ থেকে এমনভাবে ঘিরে ধরছিল যে আমি খাওয়া দাওয়া প্রায় ভুলে গিয়েছিলাম। আলমের অভাবটা ছিল এক অদ্ভুত শূন্যতা। ওকে হারানোর পর আমি নিজের ভেতরে কুমড়ে কুমড়ে মরছিলাম। সেই যন্ত্রণা থেকেই একদিন খাতা কলম নিয়ে বসলাম। কলম থেকে রক্তক্ষরণ হতে হতে বেরিয়ে এলো কয়েকটা কথা। In my dreams, I see your face, a fleeting glance, a whispered promise of a second chance. But dawn awakens to an empty space, a harsh reminder of a love that's been erased. আমি জানতাম না যে সেকেন্ড চান্স বা দ্বিতীয় সুযোগটা ঈশ্বর আমার দরজায় কড়া নাড়তে পাঠাবেন এত তাড়াতাড়ি। আলমের সেই হাতছানি দেওয়া স্মৃতি, ওর আদুরে আঁচুর কামড়, সবকিছু আমার মনের আয়নায় ছবির মতন ভাসত। আমি একা থাকতাম, আর আলমই ছিল আমার বেঁচে থাকার রসদ। ও নেই মানে যেন আমার বেঁচে থাকার কোনো মানেই নেই। তারিখটা ঠিক মনে নেই, তবে আলমকে হারানোর কয়েক সপ্তাহ পরের কথা। সেদিন রাতে মনটা ভীষণ খারাপ ছিল। ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ একটা বিড়ালের অপশনে পোস্ট দেখে আমার চোখ আটকে গেল। লোকেশনটা ছিল টালিগঞ্জ। আমি মোবাইলটা চোখের খুব কাছে নিয়ে এলাম। এ কি, এ তো আমার হালুম। অবিকল হালুমের মতন দেখতে বাচ্চাটা, ওই একই গায়ের রং, একই রকম মায়াবী চোখ। আমি স্তম্ভিত হয়ে বসে রইলাম, কিন্তু পরক্ষণেই ছবিটা জুম করে দেখলাম, না, ঠিক এক নয়। হালুমের নাকটা ছিল একদম গোলাপি, কিন্তু এই বাচ্চাটার নাকের কাছে একটা অদ্ভুত খয়েরি ধূসর রঙের দাগ। সেই মুহূর্তে আমার মনে হলো এটা হয়তো আমার হালুমের দেওয়াই কোনো ইঙ্গিত। ও যেন বলতে চাইছে, বাবি, আমি তোমার কাছে আসতে চাই, কিন্তু একটু অন্য পরিচয়। এই দাগটা দেখে তুমি আমাকে চিনবে, কিন্তু নতুন করে ভালোবাসবে। আমার চোখের জল তখন বাঁধ মানছিল না। সেই রাতেই আমি যোগাযোগ করলাম। মনে হচ্ছিল যদি এক মুহূর্ত দেরি করি তবে হয়তো আবার কোনো 1 ঘন্টার ঘুমের মতন আমার হাত থেকেও হারিয়ে যাবে। টালিগঞ্জ থেকে আমি যখন ওকে বাড়িতে নিয়ে এলাম, ওর নাম রাখলাম জুজু। জুজু যখন প্রথম আমার ঘরে পা রাখলো, ও একদম চুপচাপ। হালুমের মতন অত দাপট নেই, কিন্তু ওর উপস্থিতিতে আমি সেই বিষণ্ণতার সমুদ্র থেকে যেন এক নীর খুঁজে পেলাম। ওকে কোলে নিয়েও সেই খরি দাগওয়ালা নাকে যখন আমি আমার নাক ঘষলাম, মনে হলো আমার হালুম যেন অন্য কোনো জগৎ থেকে আমাকে ইশারা করে বলছে, বাবি, তুমি কিন্তু আর কষ্ট পাবে না। ঠিক করে খাওয়া দাওয়া করবে, কাজে মন দেবে। আমি কিন্তু ওপর থেকে পাহারাদারের মতো সব দেখব, আর জানবে আজ থেকে জুজুই তোমার শান্তি। কিন্তু জুজু একা ছিল। আমার মন বলছিল আমার এই ঘরটা এই পবিত্র আত্মাদের মেলায় যেন আমি ভরিয়ে তুলি। আমি তখনও জানতাম না জুজু আসার মাত্র 10 দিনের মাথায় শিয়ালদহ স্টেশনে আমার জন্য আরো দুটো চমক অপেক্ষা করে আছে। জুজুর নাকের সেই খয়েরি ধূসর দাগটা যেন আমাকে বারবার একটা কথা বলতো, আমি হালুমের ছায়া হতে পারি, কিন্তু আমি আমার মতন। জুজুর সাথে আমার এই নতুন সংসারের 10 দিন কেটে গেছে। জুজু এমনিতে খুব চুপচাপ,
যখনই কাজের ফাঁকে আমার চোখ ওর দিকে যায়, আমি দেখতাম যে জুজু একা একা ঘরের দেওয়ালের দিকে তাকিয়ে বসে আছে। মনে হচ্ছিল ও হয়তো সঙ্গী খুঁজছে। আমার ঘরটাকে ভালোবাসায় ভরিয়ে দিতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম এই পবিত্র প্রাণগুলোর আলোয় আমার একাকিত্ব যেন ধুয়ে মুছে যাক। এই যে, এই নিন, এরা দুই ভাই। আজ থেকে এদের সব দায়িত্ব আপনার। শিয়ালদহ স্টেশনে সেই বিকেলটা আমার জীবনে একটা নতুন মোড় নিয়ে এলো। একজন মেয়ে আর তার বাবা এসেছিলেন দুই দুষ্টু ভাইকে নিয়ে। যখন আমি ওদের প্রথমবারের মতন কোলে নিলাম, মনে হলো দুটো হাতে দুটো ছোট্ট প্রাণের স্পন্দন দৌড়ে বেড়াচ্ছে। ওরা দুটো ভাই একদম একই রকম দেখতে। নাম রাখলাম সিম্বা আর মুফাসা। সিম্বার চোখ দুটো ছিল শান্ত, কিন্তু মুফাসার চোখে ছিল একটা অদ্ভুত চাঞ্চল্য। মুফাসা প্রথম দিন থেকেই যেন আমাকে চিনে নিয়েছিল। ওই হলো আমার সবচেয়ে আদরে। যখন স্টেশন থেকে ওদেরকে বাড়িতে নিয়ে এলাম, জুজু ওদের প্রথম দেখে একটু অবাক হয়েছিল। জুজু সেই আলফা টেন্ডেন্সি আমি তখন থেকেই বুঝতে পারছিলাম। ও যেন বলছিল, এই বাড়িটা আমার, তোমরা এখানে থাকতে এলে কেন? কিন্তু সিম্বা আর মুফাসা ছিল একদমই ভীতু। ওরা দুজন জুজুর দিকে তাকিয়ে থাকতো। শুরুতে কিন্তু সিম্বা আর জুজুর মধ্যে খুব গলায় গলায় ভাব ছিল। ছোটবেলায় দুই ভাইয়ের মতনই খেলাধুলা করত, মারামারি করত না। কিন্তু মুফাসা ছিল একদমই আলাদা। ও সবসময় আমাকেই খুঁজত, ঠিক যেন আমার ছায়া। আমি যেখানেই যাই ও ঠিক আমার পেছনে পেছনে থাকে। বাড়িতে এখন 3টে বাচ্চা, জুজু, সিম্বা আর মুফাসা। আমার ঘরটা এখন ওদের মিউ মিউ শব্দে সারাক্ষণ ভরে থাকে। আমি বুঝলাম হালুম হয়তো আমাকে উপর থেকে দেখে হাসছে। হালুম জানতো আমি একা থাকতে পারি না, তাই ও হয়তো দুটো নতুন সঙ্গীকেও আমার কাছে পাঠিয়ে দিল। এবার শুরু হলো একটা নতুন যুদ্ধ। 3 জনের মধ্যে ঘরের বস কে হবে। আমার ঘরটা এখন আর আগের মতন খা করে না। জুজু, সিম্বা আর মুফাসা, এই 3টে প্রাণ এখন আমার চারপাশ ঘিরে থাকে। কিন্তু এই 3 জনের মধ্যে একজনের ভালোবাসা একটু অন্যরকম। সে হল আমার মুফাসা। শিয়ালদহ স্টেশন থেকে যেদিন ওকে আর সিম্বাকে কোলে নিয়েছিলাম, সেদিনই বুঝেছিলাম এই ছোট্ট শরীরটার ভেতরে একটা বিশাল হৃদয়ের বাস। মুফাসা আমাকে এক মুহূর্তের জন্য তার চোখের আড়াল করতে চায় না। আমি যখন পড়ার টেবিলের চেয়ারটায় বসে কোনো স্ক্রিপ্ট লিখি বা ল্যাপটপে এডিটিং করি, মুফাসা ঠিক বুঝে যায়। ও গুটি গুটি পায়ে আমার পায়ের কাছে এসে ঘষা দিয়ে এক লাফে উঠে আসে আমার কাঁধে, ঠিক যেন একটা ছোট্ট পোষা পাখি। আমার ঘাড়ের ওপর ও যেভাবে জাঁকিয়ে বসে থাকে, মাঝে মাঝে আমার মনে হয় ও বুঝি আমার লেখাগুলো পড়ে দেখছে। মুফাসা স্থির হয়ে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। আমি যখন মাউসটা নাড়াই, ও থাবা বাড়িয়ে কার্সারটাকে ধরার চেষ্টা করে। মাঝে মাঝে আমার খুব হাসি পায়। আমি ভাবি, মুফাসা কি বড় হয়ে আমার ইউটিউব চ্যানেলের এডিটার হতে চায়? ও ঘন্টার পর ঘন্টা ওভাবেই বসে থাকে। কোনো ক্লান্তি নেই, কোনো বিরক্তি নেই, শুধু আমার সান্নিধ্যটুকুই ওর কাছে সব। ও ভাবি, তুমি সারাক্ষণ এই বাক্সটার দিকে তাকিয়ে কি করো? তার চেয়ে আমার নরম পশমে একটু হাত বুলিয়ে দাও না। দেখো, আমি ঠিক তোমার কত কাছে বসে আছি। আমি না থাকলে তোমার কাজগুলো কি এরকম ঠিকঠাক হতো? একদম না। মুফাসার ভালোবাসার ধরনটা খুব গভীর। মাঝে মাঝে ও আমার বুকের ওপর শুয়ে পড়ে। ওর ছোট্ট মাথাটা বারবার আমার ঠোঁটে আর গালে ঠেকায়। ও যেন ওর নিজের শরীরের গন্ধ আমার গায়ে মাখিয়ে দিতে চায়। ওই আদরের সময়টায় আমি হালুমের শূন্যতাটাকে একদম ভুলে যাই। মুফাসার ওই মাথা ঘষা আর গাল ঘষার মধ্যে এক অদ্ভুত পবিত্রতা আছে। ও যেন বলতে চায়, বাপি, আমি তো আছি, আমি কোথাও যাব না। তবে মুফাসা যেমন আদরে, ঠিক তেমনই অভিমানী। আমি যদি একটু ঘরের বাইরে যাই বা ওকে ঘরে রেখে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি, ও সারা ঘর মাথায় করে ফেলে। ও সে মিউ মিউ ডাক তখন আরো করুণ হয়ে ওঠে। ও আমাকে না দেখতে পেলে অস্থির হয়ে যায়। মুফাসার এই মায়া ভরা টান আমাকে বারবার মনে করিয়ে দেয় যে ভালোবাসা আসলে কোনো ভাষা চেনে না। মুফাসার এই আদরের 3 গুণের মাঝেই শুরু হলো
এক অদ্ভুত পরিবর্তন। জুজু আর সিম্বার ছোটবেলার সেই গলায় গলায় ভাবটা কেমন যেন ফিকে হয়ে আসছিল। বাড়ির বড় ছেলে জুজু তখন তার আলফা রূপ দেখাতে শুরু করেছে। সময় বড় অদ্ভুত। এক সময় দেখেছিলাম শিয়ালদহ থেকে সিম্বা আর মুফাসা আসার পর জুজু তাদের বড় দাদার মতন আগলে রাখত। সিম্বা আর জুজু তো একদম গলায় গলায় ভাব করে ঘুরতো সারা বাড়িতে। মনে হতো ওরা যেন জন্মান্তরের বন্ধু। কিন্তু দিন যত এগোলো, ওরা যত বড় হতে লাগলো, সেই বন্ধুত্বের রংটা কেমন যেন ফ্যাকাশ হতে শুরু করলো। বাড়ির শান্ত পরিবেশটা হঠাৎই বদলে গেল এক অঘোষিত রণক্ষেত্রে। জুজু আমাদের বাড়ির প্রথম রত্ন। দেওয়ালে টিকটিকির ঘুরে বেড়ানো দেখা তার সবচেয়ে প্রিয় কাজ হলেও ইতিমধ্যে ওর ভিতরে একটা আলফা টেন্ডেন্সি বা একাধিপত্যের জেদ জাঁকিয়ে বসেছে। ও নিজেকে বাড়ির রাজা ভাবতে শুরু করেছে। ওর চলাফেরা, ওর চাহনি সবকিছুতেই একটা রাজকীয় গাম্ভীর্য। ও চায় বাড়ির প্রতিটা কোণা, প্রতিটা আসবাব শুধু ওর দখলেই থাকবে। আর এই রাজত্ব কায়েম করতে গিয়েই ওর প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়ালো সিম্বা। সিম্বাই তিনজনের মধ্যে সবচেয়ে শান্ত আর কুঁড়ে। ও সারাদিন ল্যাদ খেতে ভালোবাসে। কোণঠাসা হয়ে ঘুমিয়ে থাকাই ওর প্রিয় কাজ। কিন্তু সমস্যাটা হলো জুজু ওকে শান্তিতে ঘুমোতেও দিতে চায় না। সিম্বা যেখানেই বসে জুজু ঠিক সেখানে গিয়ে হাজির হয়। ওর চোখে মুখে তখন একটা মিচকে শয়তানির ঝলক। ও গিয়ে সিম্বাকে অকারণে একটা থাবা মারবে, নয়তো একটা কামড় দেবে, যেন ও বলতে চায়, এই সাম্রাজ্যে তোর কোনো জায়গা নেই। উফ জুজু, তুই কি কোনোদিন আমাকে শান্তিতে একটু ঘুমাতে দিবি না? আমি তো তোর কোনো ক্ষতি করিনি, কেন বারবার এসে আমার গায়ে পড়ে ঝগড়া করিস? হ্যাঁ, জুজু সুযোগ পেলেই সিম্বাকে মারে। কিন্তু সিম্বাও তো কম যায় না। ও শান্ত হলেও ওর মধ্যে একটা লড়াকু সত্তা আছে। যখন জুজুর অত্যাচার ও সহ্য সীমার বাইরে চলে যায়, তখন ও গর্জে ওঠে। হঠাৎই দেখি শান্ত সিম্বা বিদ্যুৎ গতিতে ঘুরে দাঁড়িয়ে জুজুকে পাল্টা কয়েক ঘা বসিয়ে দিচ্ছে। সে লড়াই তখন আর ছোটবেলার খেলা থাকে না। বাড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তখন শুধু পশমের ওড়াউড়ি আর ঝটাপটির শব্দ। আমি অবাক হয়ে দেখি, এই তো সেদিন ওরা একসাথে ঘুমাতো, একে অপরকে চেটে আদর করে দিত। আজ কি এমন হলো যে ওরা একে অপরের মুখ দেখা দেখি বন্ধ করে দিল? জুজু সারাক্ষণ পাহারাদারের মতন ঘোরে, আর সিম্বা সুযোগ পেলেই ওর থেকে দূরে পালিয়ে বাঁচে। এই ইগো বা রেশারেশি দেখে মাঝে মাঝে আমার মনটা খুব খারাপ হয়। তবে এই দুই বড় ভাইয়ের কামড়াকামড়ির মাঝখানে একজন কিন্তু দিব্যি রাজা হয়ে ঘুরে বেড়ায়। সে হলো আমাদের মুফাসা। বাড়ির বড় দুই ছেলে যখন একে অপরের ওপর গর্জন করছে, গায়ের লোম ফোলাচ্ছে, ঠিক তখনই ঘরের কোণ থেকে একটা ছোট্ট ছায়া বিদ্যুৎ বেগে ছুটে আসে। সে আর কেউ নয়, আমাদের মুফাসা। মুফাসা ছোট হতে পারে, ওজনে হালকা হতে পারে, কিন্তু ওর সাহস আর দাপট দেখলে তোমরা অবাক হয়ে যাবে। ও যেন এই বাড়ির অঘোষিত এক বিশেষ অধিকার নিয়ে ঘোরে। মুফাসার একটা অদ্ভুত স্বভাব আছে। ও যখন দেখে জুজু আর সিম্বা একে অপরকে কামড়াতে যাচ্ছে বা ঝগড়া করছে, ও ঠিক মাঝখানে ঢুকে পড়বে। তবে কোনো বাছবিচার ছাড়াই হয় জুজুকে নয়তো সিম্বাকে সপাটে কয়েকটা চর কষিয়ে দেবে। তোমরা ভাবছো হয়তো বড়রা ওকে পাল্টে মারবে। না, একদম না। এটাই হলো মুফাসার ম্যাজিক। ও জুজুকে মারুক বা সিম্বাকে, কেউ ওকে একটা টু শব্দও করে না। জুজু যে কিনা নিজেকে বাড়ির আলফা মনে করে, সেও মুফাসার থাপ্পড় খেয়ে মুখ নিচু করে চলে যায়। আর শান্ত সিম্বা তো মুফাসাকে দেখলে আরো গুটিয়ে যায়। ও যেন এই বাড়ির সেই আদুরে ছোট ভাই, যার 7 খুন মাফ। ও চাইলে কারোর খাবার কেড়ে নিতে পারে, কারোর ঘুমের জায়গা দখল করে নিতে পারে, কিন্তু কেউ ওর গায়ে নখ ছোঁয়ানোর সাহস পায় না। দাদারা সব বোকা, শুধু শুধু ঝগড়া করে শক্তি নষ্ট করে। আমি জানি বাবি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই আমার গায়ে হাত তোলার ক্ষমতা কারণ নেই। আমার সাথে মারপিট করতে হলে করুক, কিন্তু শেষমেশ আমিই জিতবো। মাঝে মাঝে মুফাসার খেয়াল যাবে, ও তখন অকারণে দুই দাদাকেই পিটিয়ে দিয়ে আসে। জুজু হয়তো গম্ভীর হয়ে জানালার দিকে তাকিয়ে আছে। মুফাসা গিয়ে ওর লেজ ধরে জোরে একটা টান দেয়। জুজু রেগে ফিরে তাকালেই মুফাসা
এমন একটা নিষ্পাপ মুখ করবে যে জুজু আর কিছু বলতে পারে না। মুফাসা জানে কিভাবে এই দুই রণমূর্তিকে ঠান্ডা করতে হয়, কিন্তু এই দস্যিপনা মুফাসা শুধু ওর দাদাদের সাথেই দেখায়। আমার কাছে এলে সে এক মুহূর্তেই পাল্টে যায়। ও আমার কাঁধে উঠে বসে আমার চুল টানবে, নয়তো আমার ল্যাপটপের উপর বসে আমাকে কাজ করতে বাধা দেবে। ওর এই দাপুর আর ভালোবাসার মিশ্রণটাই আমার ঘরটাকে জীবন্ত করে রেখেছে। তিনজনের এই বিচিত্র সম্পর্ক দেখতে দেখতে আমি প্রায় হারিয়ে যাই আমার পুরনো স্মৃতিতে। মুফাসার এই দাপুর আর জুজু সেই গম্ভীর পাহাড়েদারির মধ্যে আমি আজও হালুমকে খুঁজি। বাড়িটা যখন জুজু, সিম্বা আর মুফাসার দৌড়ঝাঁপে ভরে থাকে, তখন মাঝে মাঝে কোনো এক নিস্তব্ধ দুপুরে আমি থমকে যাই। হালুমের অভাবটা কি মিটেছে? না, শূন্য স্থান কখনো পূরণ হয় না। কিন্তু জুজু যেন এক অদৃশ্য সেতু বন্ধন। ও আমার হালুম নয়, কিন্তু ওর মধ্যেই আমি হালুমের অস্তিত্ব খুঁজে পাই। মাঝে মাঝে জুজু যখন এক দৃষ্টি আমার চোখের দিকে তাকায়, আমার বুকটা ধক করে ওঠে। ওই একই চাহনি, একই রকম ভাবে মাথা কাত করে আমার দিকে দেখা। আমি ওর কাছে গিয়ে যখন ওর মুখটা নিজের হাতের তালুতে নিই, তখন সেই খয়েরি ধূসর রঙের দাগটা আমার চোখে পড়ে। হালুমের নাক ছিল মিটল গোলাপি, আর জুজুর নাকের এই দাগটাই ওকে আলাদা করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই দাগটাই আমাকে শান্তি দেয়। মনে হয় হালুম যাওয়ার সময় হয়তো এই চিহ্নটা দিয়ে গিয়েছিল। ও যেন বলতে চেয়েছিল, বাবি, আমি ঠিক ফিরে আসব, কিন্তু একদম হুবহু এক হয়ে নয়। এই দাগটা দেখে তুমি আমায় চিনবে, আবার নতুন করে জুজুকে ভালোবাসবে। জুজু খুব একটা দোষী নয়, ও একটু চুপচাপ, কিন্তু ওর এই মৌনতা আমাকে এক অদ্ভুত মানসিক স্থিরতা দেয়। আমি যখন খুব ভেঙে পড়ি বা মন খারাপ থাকে, জুজু ঠিক গুটি গুটি পায়ে এসে আমার কাছে বসে পড়ে। ও জানে ওর উপস্থিতিই আমার জন্য যথেষ্ট। ভাবি, আমি জানি তুমি আমার মাঝে কাউকে খোঁজো। আমি হয়তো সেই চঞ্চল হালুম হতে পারিনি ঠিকই, কিন্তু আমি তোমার পাহারাদার। আমি তোমার কষ্টগুলো বুঝি। দেখো, আমি ঠিক ওভাবেই তোমার মাথার বাম দিকে এসে শুই, যেভাবে ও শুতো। হ্যাঁ, এটাই সবচেয়ে অদ্ভুত ব্যাপার। হালুম ঠিক যেভাবে আমার মাথার কাছে শুয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, জুজু ঠিক সেই জায়গাটাই বেছে নিয়েছে। ও যখন আমার মাথার বাম পাশে এসে কুণ্ডুলি পাকিয়ে শোয়, আমার মনে হয় হালুই ফিরে এসেছে। আমার হাতটা তখন অজান্তেই ওর পশমে চলে যায়। ওই মুহূর্তগুলোতে আমার মনে হয় ভালোবাসা কখনো মরে যায় না, ভালোবাসা শুধু রূপ বদলে আমাদের চারপাশেই থেকে যায়। জুজুকে দেখলে আমি শান্তি পাই। ওর এই শান্ত স্বভাবটাই আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়। আমি যখন আমার ইউটিউব চ্যানেল গপ্প কথার জন্য গল্পের স্ক্রিপ্ট বা প্লট লিখি, জুজু একদম মূর্তির মতন আমার পাশে বসে থাকে। ও যেন আমার কাজের প্রতি নিষ্ঠাকে ভেঙে যেতে দেয় না। তবে শান্ত পরিবেশ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ ওই যে বললাম, জুজুর ভেতরে একটা আলফা ভাব আছে। ও যতক্ষণ শান্ত থাকে ততক্ষণ সব ঠিক, কিন্তু ওর রাজত্বে কেউ বিঘ্ন ঘটালে তখন ও রুদ্রমূর্তি ধারণ করে। আমার পেশাটাই এমন যেখানে একাকিত্ব আর নিস্তব্ধতা খুব প্রয়োজন। কখনো গপ্প কথার জন্য নতুন প্লট লিখতে হয়, কখনো বা নতুন গানের সুর সাজাতে হয়। কিন্তু আমার এই ঘরে নিস্তব্ধতা শব্দটা এখন ডিকশনারি থেকে মুছে গেছে, কারণ আমার এই 3 অ্যাসিস্ট্যান্ট সারাক্ষণ আমার কাছে হাত লাগাতে ব্যস্ত থাকে। মুফাসা তো একাই 100। ও মনে করে ও আমার প্রধান সম্পাদক। আমি যখন কোনো ইমোশনাল একটা সিন লিখছি, ও হঠাৎ করেই ল্যাপটপের কিবোর্ডের উপর দিয়ে একটা ম্যারাথন দৌড় দেয়। স্ক্রিনে তাকিয়ে দেখি গল্পের মাঝখানে অদ্ভুত সব অক্ষর টাইপ হয়ে গেছে। ও আমার কাঁধে চড়ে বসে ল্যাপটপের নীল আলোর দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন প্রতিটা লাইন চেক করছে। ভাবি, এই সিনটা ঠিক জমছে না। আমি কয়েকটা অ্যাডভান্স শব্দ টাইপ করে দিলাম, দেখো এবার ঠিক হিট হবে।
আর আমাকে একটু আদর না করলে কিন্তু আমি মাছটা কামড়ে দেবো, গায়ে শুষও করে দেবো। এদিকে জুজু জুজু হলো আমার সাইলেন্ট অবজারভার। ও ডেস্কের উপরে এক কোণে একদম মূর্তির মতন বসে থাকে। ও কিন্তু মুফাসের মতন চঞ্চল নয়, ও হচ্ছে মিচকে শয়তান। ও এমনভাবে বসে থাকবে যেন ও কিছুই করছে না, কিন্তু যেই আমি একটু অন্যমনস্ক হব বা অন্য কোনো দিকে তাকাবো, ও আমার টেবিলের উপরে রাখা পেনটা বা গিটার বাজানোর ক্যাপোটা আলতো করে মেঝেতে ফেলে দেবে। তারপরে এমন একটা মুখ করে থাকবে যেন ও জানেই না ওটা কিভাবে ওখানে পড়ে গেল। আর সিম্বা, ও হলো অলসতার চরম সীমা। ও আমার পায়ের উপর ল্যাদ খেয়ে শুয়ে থাকে। মাঝে মাঝে আমি যখন গিটার বাজিয়ে কোনো স্কেল ধরার চেষ্টা করি, সিম্বা তখন আমার পায়ের পাতায় মুখ ঘষতে শুরু করে। ওর সেই আর্মে পারিং সাউন্ড আমার মিউজিক প্র্যাকটিসের তালটা কেটে দেয়। কিন্তু আমি রাগ করতে পারি না। এদের এই ছোট্ট ছোট্ট উপদ্রবগুলোই তো আমাকে আমার এই একঘেয়ে কাজকে আনন্দময় করে তোলে। হারুনকে হারানোর পর যখন ভেঙে পড়েছিলাম, ভেবেছিলাম আর কখনো কোনো কিছু সৃষ্টি আমি করতে পারবো না। কিন্তু আজ যখন মুফাস আমার কাঁধে বসে ল্যাপটপ দেখে, জুজু গম্ভীর হয়ে আমার গান শোনে, সিম্বা আমার কাছে নিজেকে সবচাইতে নিরাপদ ফিল করে, এই সকল কিছুই যেন আমাকে মনে করিয়ে দেয় আমি একা নই। আমার প্রতিটি সৃষ্টির পেছনে এই তিনটে পবিত্র প্রাণের নীরব সমর্থন আছে। ওরা হয়তো কথা বলতে পারে না, কিন্তু ওদের ওই চোখের ভাষা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়ে দেয়। কাজ শেষ করে যখন আমি ল্যাপটপ বন্ধ করি, তখন শুরু হয় এদের আসল খেলা। খাওয়ার সময় এই তিনজনের মধ্যে যে তুলকালাম কাণ্ড বাঁধে, সেটা না দেখলে বিশ্বাস করা কঠিন। আমাকে ঘড়ির দিকে তাকাতে হয় না, কারণ এদের পেটের ঘড়ি একদম কাটায় কাটায় চলে। দুপুর হোক বা রাত, খাওয়ার সময় হলেই জুজু, সিম্বার, মুফাসা একজোট হয়ে আমাকে ঘিরে ধরে। তখন আর আমি কোনো শিল্পী নই, আমি তখন স্রেফ ওদের খাবার পরিবেশক। আর এই ভোজন পর্বে শুরুতেই যে রণদামামা বেজে ওঠে, তা সামলানো বেশ কঠিন কাজ। জুজু বাড়ির বড় ছেলে, ও মনে করে খাবার আগে ওকেই দিতে হবে। ও একদম বাটির সামনে পাহারাদার হয়ে বসে থাকবে। ও সেই আলফা মেজাজ তখন তুঙ্গে। ও যদি দেখে সিম্বা ওর আগে বাটির কাছে গেছে, তবে নির্ঘাত একটা থাপ্পড় কষিয়ে দেবেই দেবে। জুজুর নীতি পরিষ্কার, আগে আমি খাবো, তারপর বাকিরা। এদিকে আমার শান্ত ছেলে সিম্বা এমনিতেও সারাদিন ল্যাদ খেয়ে পড়ে থাকে, কিন্তু খাবারের গন্ধে ওর অলসতা ম্যাজিকের মতন উবে যায়। ও তখন জুজু দাদাগিরি মানতেই চায় না। জুজু হয়তো ওকে একটা চড় মারলো, সিম্বা তখন কয়েক পা পিছিয়ে সুযোগ খুঁজতে থাকে। যেই আমি বাটিটা নামাই, সিম্বা এক ঝটকায় জুজুর পাশ কাটিয়ে নিজের ভাগটা বুঝে নিতে চায়। এদের ওই কামড়া কামড়ি আর ইগোর লড়াই তখন দেখার মতন হয়। ভাবি, জুজুটাকে একটু শাসন করো তো, ও একা সবটা দখল করতে চায়। আমি শান্ত বলে কি আমার খিদে পায় না? দেখো, আজ আমি একটুও ছাড় দেবো না। আর আমাদের ছোট্ট ডন মুফাসা, ওর কৌশলটা একদম আলাদা। ও জানে মারপিট করে জুজু আর সিম্বার সাথে পারা যাবে না, তাই ও আমার পায়ের কাছে এসে এমনভাবে লুটোপুটি খাবে, এমন মায়াবী চোখে আমার দিকে তাকিয়ে থাকবে যে আমি ঠিক বাধ্য হয়ে যাব ওর বাটিটা সবার আগে ভরে দিতে। মুফাসা যখন খায়, ও তখন খুব তৃপ্তি করে খায়। ও জানে ও বাড়ির সবচেয়ে ছোট, তাই ওর প্রতি আমার টানটাও একটু বেশি। কিছুক্ষণ আগে যারা একে অপরকে কামড়াতে যাচ্ছিল, খাবার সামনে আসতেই তারা অদ্ভুতভাবে শান্ত। তখন শুধু বাড়িতে মুখ গুজে খাওয়ার শব্দ। এদের এই একাত্মতা দেখে আমি ভাবি, জীবনের আসল আনন্দ তো এইটুকুই, পেট ভরে খাওয়া আর এক ছাদের নিচে শান্তিতে থাকা। হালুমো ঠিক এইভাবেই তৃপ্তি করে খেত। ওর খাওয়ার ভঙ্গিটা মুফাসার মধ্যে আমি আজও দেখতে পাই। পেট ভরে যাওয়ার পর এই তিন দুষ্টুর দাপট একটু কমে আসে। শুরু হয় আয়েশ করে গা পরিষ্কার করার হাই তোলা। তখন ওদের দেখলে কে বলবে যে কিছুক্ষণ আগে এরা বিশ্বযুদ্ধ বাঁধিয়েছিল? তবে দিনের শেষে সব উত্তেজনা আর ঝগড়া শেষ হয়ে যখন রাত নামে, তখন এরা সবাই ফিরে আসে আমার কাছেই। আমার ঘরটা তখন এক মায়াবী শান্তির রাজ্যে পরিণত হয়। দিন শেষে যখন শহরের কোলাহল থেমে যায়, আমার ঘরেও নেমে আসে এক মায়াবী নিস্তব্ধতা। ল্যাপটপ বন্ধ করি, গিটারটা তুলে রাখি এক পাশে। সারাদিনের কাজের ক্লান্তি আর এই তিন ছেলের খুনসুটি
সবকিছু যেন এক নিমিষে হালকা হয়ে যায়। আমি জানি এখন আমার পরম বিশ্রামের সময়, আর এই বিশ্রামে আমি একা নই। আমার চারিপাশ ঘিরে আছে 3টে পবিত্র প্রাণ। আমি যখন বিছানায় শুই, একে একে ওরা আসতে শুরু করে আমার কাছে। সব থেকে আগে আসে আমার মুফাসা। ও এক মুহূর্ত দেরি না করে আমার বুকের ওপর উঠে আসে, কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ে একদম একদম আমার হৃদয়ের কাছে। ও নরম পশমের অনুমার হালকা নিঃশ্বাসের শব্দ আমাকে এক অদ্ভুত নিরাপত্তা দেয়। ও যেন বলতে চায়, ভাবি, দিনভর যাই হোক, আমি কিন্তু তোমারই আদুরে ছেলে। আমি জানি তোমার এই বুকের স্পন্দনটা শুধুমাত্র আমাদের জন্যই। আমি এভাবেই থাকবো সারা রাত। তুমি নিশ্চিন্তে ঘুমাও ভাবি। তারপর আসে জুজু। ও একটু আড়ালে থাকতে ভালোবাসলেও ঘুমের সময় ওর জায়গাটা একদম নির্দিষ্ট। ও এসে আমার মাথার বাম দিকে কুণ্ডলি পাকিয়ে বসে, ঠিক সেই জায়গাটায় যেখানে হালুম শুতে ভালোবাসত। জুজু যখন ওর খয়েরি ধূসর নাকে আমার চুলে মুখ ঘষে, আমার তখন মনে হয় হালুমই ফিরে এসেছে। ও হয়তো শরীর বদলেছে, কিন্তু ওর সেই পাহাড়দারের দায়িত্বটা এখনো ভোলেনি। ও আমার মাথার কাছে পাহারায় থাকে, যেন কোনো অশুভ স্বপ্ন আমাকে ছুঁতে না পারে। আর সিম্বা, ও তো অলসতার রাজা। ও এসে শোয় আমার ডান থাইয়ের কাছে। ও হয়তো একটু দূরে থাকে, কিন্তু ও শরীরের স্পর্শটা আমাকে মনে করিয়ে দেয় আমার পরিবার এখন পূর্ণ। জোজো, সিম্বা আর মুফাসা, আমার এই 3 রত্ন এখন আমার শরীরের 3 দিক দখল করে আছে। ওদের ওই শান্তিতে ঘুমানোর শব্দ আর ওদের শরীরের উষ্ণতা আমাকে এক অদ্ভুত জগতে নিয়ে যায়। 2025-এর সেই 23শে জানুয়ারিতে যখন আমি হালুমকে হারিয়েছিলাম, ভেবেছিলাম আমার আকাশ থেকে সব তারা খসে পড়েছে। ড্রপার দিয়ে জল খাওয়ানোর সেই ব্যর্থ লড়াই আর ওই 1 ঘন্টা ঘুমের আক্ষেপ আমাকে করে করে খেত। কিন্তু আজ যখন আমি এই 3 জনকে নিয়ে শুই, আমি বুঝতে পারি হালুম আমাকে একা ফেলে যায়নি। ও জানতো আমি একা থাকতে পারবো না। তাই তো হালুম জুজুকে পাঠিয়েছে, সিম্বা আর মুফাসাকে পাঠিয়েছে। Though you are gone, I know we'll meet again in a realm beyond this life where love remains. Time may dull the ache, but it won't erase the memories we shared, the love we created in this space. আজ আর কোনো আক্ষেপ নেই, কোনো একাকিত্ব নেই। অন্ধকার রাতেও আমার ঘরটা এক পবিত্র আলোয় ঝলমল করে। হালুমের স্মৃতি আর এই 3 জনের বর্তমান মিলেমিশে এক নতুন গল্প তৈরি করেছে। আমি আমার এই 3 ছেলেকে জড়িয়ে ধরে চোখ বুঝি। কাল আবার নতুন সূর্য উঠবে, আবার নতুন কোনো গল্প লেখা হবে। আজ আমি সত্যিই বুঝি যে ভালোবাসা কখনো মরে না, ভালোবাসা কখনো হারিয়ে যায় না। ভালোবাসা কেবল তার রূপ বদল করে নেয়। ভালোবাসা ঠিক রয়েই যায়। তবে এখন শুভরাত্রি, আমার পৃথিবী এখন পূর্ণ। এতক্ষণ শুনছিলেন কুমারজিৎ কুণ্ডুর কলমে ভালোবাসা রয়ে যায়। সকল শ্রোতা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য, গপ্প শোনার জন্য। আমাদের আজকের উপস্থাপনা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না। আমাদের গপ্পের আসরে যদি নতুন হয়ে থাকো তাহলে চটপট সাবস্ক্রাইব করে পরিবারের সাথে যুক্ত হয়ে যাও, কেননা এটা শুধু গল্প নয়, তোমাদের গপ্প কথা। গল্প শোনার সঠিক ঠিকানা।